সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তুনা ত্রিবেণী মিথিলা। কেউ বা বলে কালো বাতাস, কেউ বা বলে জিনের আসর। আসলে এটা কি? হ্যাঁ, মৃগীরোগ নিয়ে বাংলাদেশে এখনও প্রচুর কুসংস্কার সংযুক্ত রয়েছে এবং আজকে আমাদের আলোচনার বিষয় স্ট্রোক ও মৃগীরোগের আধুনিক চিকিৎসা। আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। একজন ডাক্তার আলিম আক্তার ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি, ইউনাইটেড হসপিটাল। উনি কিন্তু পোস্ট ডক্টরেট ফেলোশিপ ইন স্পেশালাইজেশন ইন এপিলেপসি। আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে আরও একজন যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ ইসমাইল, ফেলো ইন্টারভেনশনাল নিউরোলজি, স্প্যারো হসপিটাল, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। আপনাদের দুজনকেই প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুজনকে। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করব। যদি জানতে চাওয়া হয় যে মৃগীরোগ আসলে কেন হয়, তো এই ক্ষেত্রে ডক্টর আলিম আপনি কি বলবেন? থ্যাংক ইউ ডক্টর মিথিলা ফর দিস কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি মৃগীরোগ এটা একটা মস্তিষ্কের বা ব্রেনের রোগ। দেয়ার আর মোর দেন 40 নিউরোলজিক্যাল ডিজিজেস যেটাতে মৃগীরোগ হয়। মৃগীরোগ একবার যদি হয় সেটাকে আমরা খিঁচুনি বলি, যখন বিভিন্ন ধরনের খিঁচুনি হয়। আর যদি 2 বা তার অধিক হয় সেটাকে আমরা মৃগীরোগ বলি। সাধারণত দেখা যায় 10% লোকজনের যে কোনো সময় জীবনে একটা খিঁচুনি হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা রিপিট করে না। 1 থেকে 2% লোকের মৃগীরোগ দেখা দেয়। এটা অনেক সময় অনেক দিন থাকে, সেটার জন্য চিকিৎসা দরকার হয়। ডক্টর আলিম, সেটা হচ্ছে মৃগীরোগের সাথে কি বংশগত কোনো কারণ যুক্ত রয়েছে কিনা? মৃগীরোগ আসলে বিভিন্ন কারণে হয়। যদি আমরা বলি 70% ক্ষেত্রে কারণ ছাড়াই এপিলেপসি হয়, আর 30% ক্ষেত্রে কারণ থাকে। কারণ যদি আমরা বিশ্লেষণ করি দেখা যাবে কিছু জেনেটিক এপিলেপসি, যেটা আপনি বলছেন ফ্যামিলিয়াল। এছাড়া যেমন ব্রেনে যদি ইনফেকশন হয়, মাথায় কোনো আঘাত হলো, স্ট্রোক হলো, তারপরে মেনিঙ্গোএনসেফালাইটিস এক ধরনের ইনফেকশন, নিউরোমেটাবলিক ডিসঅর্ডার, এগুলি ব্রেন টিউমার যদি হয়, তারপরে কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা লিভার ডিসফাংশন, কিডনি ডিসফাংশন, সিস্টেমিক কোনো ইনফেকশন, এভাবেই বিভিন্ন কারণে এপিলেপসি হয়। কিছু জেনেটিক এপিলেপসি যেটা ফ্যামিলিতে রান করে। 40 ধরনের উপরে খিঁচুনি আছে, তার মধ্যে জেনেটিক এপিলেপসি, এটা ফেব্রাইল কনভালশন যেটা জ্বরের সাথে হয়, অথবা অ্যাবসেন্ট সিজার, অথবা জুভেনাল মাইক্লোনিক এপিলেপসি। এই 3টা ভ্যারাইটি সাধারণত ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখা দেয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর আলিম। ডক্টর ইসমাইলের কাছে যদি জানতে চাই আমি যে স্ট্রোকের আসলে প্রধান কারণগুলো কি কি? স্ট্রোক যখন আমরা বলি, স্ট্রোক হচ্ছে একটা মস্তিষ্কের রোগ যেখানে রক্তনালিকা দিয়ে ব্রেনের যে সব রক্তনালিকাগুলো আছে ওগুলাতে যদি স্বাভাবিক রক্ত চলাচল যখন ওটার বিঘ্ন ঘটে, তখন হঠাৎ করে যে উপসর্গ দেখা দেয় পুরো জিনিসটাকে আমরা স্ট্রোক বলি। কারণ স্ট্রোক যদি আমরা বাদ করি, 85% ক্ষেত্রে হচ্ছে স্ট্রোকটা হয় রক্ত জমাটার কারণে, ব্রেনে রক্তনালিকায় রক্ত জমাটার কারণে যখন স্ট্রোক হয় ওটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। 85% স্ট্রোকস গুলো হচ্ছে ইসকেমিক স্ট্রোক। বাকি যে 50% স্ট্রোকস গুলো আছে ওটা হচ্ছে রক্তনালিকা যখন ছিঁড়ে রক্তপাত হয়, এটা যদি ব্রেনের মস্তিষ্কের ভিতরে হয় তখন ওটাকে আমরা ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজ বলি, আর যদি ওটা ব্রেনের আবরণিত হয় তখন ওটাকে আমরা সাবআরাকনয়েড হ্যামারেজ বলি। এই দুটো মিলে এটা হচ্ছে 15% হেমারাজিক স্ট্রোক। এখন ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে যখন কারণ আমরা খুঁজতে যাব তখন এটা কি কারণ হচ্ছে, কি ধরনের ইসকেমিক স্ট্রোক ওটা জানা দরকার। মেইনলি যদি আমরা ওটাকে একটু বাদ করে ফেলি, প্রথমে আমরা বলি স্মল ভেসেল ডিজিজ। যখন ব্রেনে যে ছোট ছোট রক্তনালিকাগুলো আছে, যখন ওটাতে কোলেস্ট্রলের জমাটের কারণে রক্তনালিকাগুলো বন্ধ হয়ে ওই ব্রেনের ওই পার্টের ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায় আর স্ট্রোক হয় ব্রেনের ওই পার্টে, তখন এটাকে আমরা বলি স্মল ভেসেল ডিজিজ। যখন এই রক্ত জমাটটা কোনো আমাদের যে গর্দানায় যে রক্তনালিকাগুলো আছে, ক্যারোটিড আর্টারি আছে আর ভার্টিব্রাল আর্টারি আছে, যখন রক্ত জমাটটা ওখান থেকে আসে তখন এটাকে আমরা অ্যাথেরোএম্বলিক স্ট্রোক বলি। আর যদি রক্ত জমাটটা যে হার্টের যে কোনো কারণের অসুবিধার কারণে যদি আমরা ইররেগুলার যদি হার্ট বিট হয় এটির ফিব্রিলেশনের কারণে যখন হার্ট থেকে আসে তখন এটাকে আমরা কার্ডিওএম্বলিক স্ট্রোক বলি।
তখন এই সবগুলো স্ট্রোকের ক্ষেত্রে কিছু কমন রিস্ক ফ্যাক্টর আছে, যখন আনকন্ট্রোলড অথবা নিয়মের বাইরে হাই ব্লাড প্রেশার, আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে, আনকন্ট্রোল হাই কোলেস্ট্রল যাদের আছে, স্মোকিং একটা খুব বড় রিস্ক ফ্যাক্টর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেউ যদি কিছু সাবস্টেন্স অ্যাবিউজ করে, যেমন কোকেইন, অ্যামফেটামিন, আর বিভিন্ন সাবস্টেন্স অ্যাবিউজ করে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো আমরা বলি কানেকটিভ টিস্যু ডিজিজ, যেমন যখন রক্তনালিকার একটা টেন্ডেন্সি থাকে যে ওটা খুব ইজিলি ছিঁড়ে যায়, তখন ওইসব ক্ষেত্রে স্ট্রোক হওয়ার চান্সেস থাকে। তো এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে। আর যদি হেমোরাজিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তখন সবচেয়ে বেশি যে কারণে হেমোরাজিক স্ট্রোকগুলো হয় ওটা হচ্ছে রক্তচাপ যখন নিয়মের বাইরে চলে যায়, আনকন্ট্রোল হাইপারটেনশন। আর কিছু বয়সের সাথে সাথে আমাদের যে রক্তনালিকাগুলো আছে ওটা আস্তে আস্তে একটু উইক হয়ে যায়, কিছু ছোট ছোট মাইক্রোব্লিডস দেখা দিতে পারে ব্রেনে। তো এটা হচ্ছে এজ রিলেটেড, আমরা অ্যামোলয়েড চেঞ্জেস, এনজিওপ্যাথি চেঞ্জেস বলি, ওটা হচ্ছে আরেকটা কারণ হেমোরাজিক স্ট্রোক হওয়ার কারণ। আর 3 নম্বর আমি যেটা বললাম সাবআরাকনয়েড হ্যামারেজ, যখন ব্রেনের অপরিণীতে যখন ব্লিডিং হয়, ওটার প্রধান কারণ হচ্ছে যখন রক্তনালিকাগুলা অনিয়মিত ব্লাড প্রেশার আর স্মোকিং এর কারণে উইক হয়ে যায়, আর এক জায়গায় উইক হয়ে ওখানে একটা আউটপাউচিং বা বাল্জের মতন ক্রিয়েট হয়, আর ওটা হঠাৎ করে যখন ছিঁড়ে যায় তখন আমরা ব্রেনের চারপাশে ব্লিডিংটা হয়। আর অসংখ্য ধন্যবাদ ডক্টর ইসমাইল। একটু পর আপনার কাছে আবারও ফিরে আসছি আমরা স্ট্রোক সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে যদি ডক্টর আলিম যদি জানতে চাই যে আসলে মৃগী রোগের প্রাথমিক উপসর্গগুলো কি কি বাংলাদেশের প্রেক্ষাপটে। আগে বলেছি মৃগী রোগ সাধারণত ব্রডলি আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করি। একটা হলো জেনারেলাইজড এপিলেপসি, আর একটা হলো পার্শিয়াল এপিলেপসি, একটা হলো এপিলেপসি সিনড্রোম। যেটা জেনারেলাইজড এপিলেপসি সেটা হলো ব্রেনের পুরো ব্রেনটা একসাথে অ্যাক্টিভেট হয়। ব্রেনের মধ্যে কিছু নিউরোট্রান্সমিটার থাকে, কিছু এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, কিছু ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার মধ্যে ইমব্যালেন্স হলেই তখনই খিঁচুনি তৈরি হয়। যখন হোল ব্রেন অ্যাক্টিভেট হয় তখন এটাকে জেনারেলাইজড এপিলেপসি বলি। তার মধ্যে জেনারেলাইজডের মধ্যে জেনারেলাইজড টনিক, জেনারেলাইজড ক্লনিক, জেনারেলাইজড টনিক ক্লনিক, অ্যাটনিক, জুভেনাল মাইক্লোনিক, অ্যাবসান্স, এই ধরনের বিভিন্ন এপিলেপসি হয়। এগুলিতে সাধারণত দেখা যায় হঠাৎ করে পেশেন্টের মানে একটা সাউন্ড হতে পারে, হাত পা শক্ত হয়ে যেতে পারে, ঝাঁকুনি হতে পারে, অনেক সময় চোখ উল্টে যেতে পারে, তারপরে জিহ্বা কামড় পড়তে পারে, অথবা শ্বাসকষ্ট হতে পারে, লালা বের হতে পারে, প্রস্রাব পায়খানা আনকন্ট্রোল হয়ে যেতে পারে, এই ধরনের সিমটম থাকে। তো এটা সব এপিলেপসিতে হয় না। অ্যাবসেন্স সিজারে কিছুক্ষণের জন্য পেশেন্ট রেসপন্স করে না, কথা বললে আশেপাশে কি হচ্ছে বুঝে না, তারপর আবার কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়ে যায়। এগুলি মোস্টলি জেনারেলাইজড এপিলেপসি। আর যেগুলি পার্শিয়াল এপিলেপসি, যেটা ব্রেনের এক জায়গায় অ্যাক্টিভেট হয় আর সেটা ওই জায়গায় থাকে, আবার অনেক সময় ওই জায়গা থেকে ছড়ায় যায়, পুরো ব্রেনকে অ্যাক্টিভেট করে। তো পার্শিয়ালের মধ্যে একটা সিম্পল পার্শিয়াল, যেটার মধ্যে বিভিন্ন ধরনের সিমটম হয়, যেমন সেন্সারি, মোটর, তারপর সাইকিক ফেনোমেনা, অটোনমিক ফেনোমেনা, এই ধরনের, ডিজাবু, জমেজবু ফেনোমেনা, এই ধরনের। আর যেটা হলো সেটাতে পেশেন্ট কনশাস থাকে, আর যেটা কমপ্লেক্স পার্শিয়াল সেটাতে কনফিউজড হয়ে যায় আর বাকি সিমটমগুলি থাকে। আর যখন এটা থেকে পুরো ব্রেনে অ্যাক্টিভেট করে, এটাকে সেকেন্ডারি জেনারেলাইজড এপিলেপসি বলি। তখন পেশেন্টের যেটা ঝাঁকুনি, চোখ উল্টে যাওয়া, সাউন্ড করা, গ্রান্টিং, তারপরে আনকন্ট্রোল মানে ইউরিন হওয়া, অন্যান্য সিমটম থাকে। আর কিছু আছে এটাকে বলি এপিলেপসি সিনড্রোম। এপিলেপসি সিনড্রোমটা এটা স্পেসিফিক ক্যারেক্টার কিছু এপিলেপসির, যেটাতে স্পেসিফিক কিছু বয়স থাকে, এপিলেপসি ইজির কিছু ক্যারেক্টার থাকে, কিছু সিমটম থাকে। এই সবগুলিকে মিলে আমরা এপিলেপসি সিনড্রোম বলি। যেমন ল্যানোস গ্যাস্ট্রো সিনড্রোম, ইনফ্যান্টাল স্পাজম, ওটাহারাস সিনড্রোম, ফেব্রাইল কনভালশনিক সিনড্রোমগুলি হয়। তো এই ধরনের এগুলি এপিলেপসি সিনড্রোম। তো বিভিন্ন ধরনের সিমটম। ডক্টর আলিম, সেটা হচ্ছে ফেব্রাইল কনভালশন, সেটা হচ্ছে সাধারণত কখন এবং কাদের মধ্যে বেশি দেখা দেয়? ফেব্রাইল কনভালশন দেখা যায় সাধারণত বাচ্চাদের হয়, 6 মান্থস থেকে বলি আমরা, 6 মাস থেকে 6 বছর 7 বছরের মধ্যে ফেব্রাইল কনভালশনগুলি থাকে। একসময় বয়সের সাথে এটা চলে যায়। ফেব্রাইল কনভালশনের মধ্যে একটা আছে সিম্পল ফেব্রাইল, আবার হলো কমপ্লেক্স ফেব্রাইল। সিম্পলটা সাধারণত রিপিট করে না, সিম্পল কিছুক্ষণের জন্য হয়,
পেশেন্টের জ্বর হয়, খিঁচুনির মতো হয়। আর কমপ্লেক্সটা লম্বা সময় ধরে হয় এবং ইজিতে সমস্যা থাকে এবং জ্বরের সাথে হয়। সাধারণত কোনো ইনফেকশন থাকে না, জ্বরের সময় হবে, আবার রুগী স্বাভাবিক হয়ে যাবে। যেগুলি কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন, এই ধরনের রুগীরা পরবর্তীতে দেখা যায় একসময় এপিলেপসি হিসাবে দেখা যায়, যখন সেটা জ্বর ছাড়াই হবে। এটাকে আমরা সেকেন্ডারি জেনারেলাইজড এপিলেপসি বলি। ব্রেনের একটা পার্টিকুলার এরিয়া, টেম্পোরাল লোব, মেসিয়াল টেম্পোরাল স্ক্লেরোসিস, হিপোক্যাম্পাল অ্যাট্রফি হয় এবং পরবর্তীতে এপিলেপসি সেকেন্ডারি জেনারেলাইজড এপিলেপসি হিসেবে দেখা দেয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর আলিম। ডক্টর আলিম এবং ডক্টর ইসমাইল, আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব, তারপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি সুরক্ষার প্রতিদিনে। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন, পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। আমরা আলোচনা করছিলাম স্ট্রোক এবং মৃগী রোগ ও তার আধুনিক চিকিৎসা। ডক্টর আলিম, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু একটা প্রচলিত কুসংস্কার আছে, বা আমরা যদি একটা মিথও বলে থাকি, যে খিঁচুনি রোগীর বা যে কোনো এপিলেপসি রোগী বা মৃগী রোগীর ক্ষেত্রে নাকের কাছে হচ্ছে পচা মোজা বা জুতার গন্ধ শুকানো, এটা আসলে কতটুকু যৌক্তিক? এটা আসলে একটা রং মিথ বা রং একটা উপায় আর কি চিকিৎসার ব্যাপারে। আমাদের মনে রাখতে হবে এপিলেপসি ইজ এ নিউরোলজিক্যাল ডিজিজ। এটা ব্রেনের একটা রোগ। এটা হঠাৎ শুরু হবে এবং হঠাৎ করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা জুতা শুকানোর সাথে বা অন্য কিছুর সাথে ইট ইজ নট রিলেটেড। তো এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা কয়েকশো বছর ধরে এটা দেখা গেল, এগুলি করলে রুগী আস্তে আস্তে ভালো হয়ে যায়। আসলে এটার সাথে রিলেটেড না, এটা রোগটাই কিছুক্ষণ থাকে। মোস্ট অফ দ্য এপিলেপসিস দে লাস্ট ফর 1 or 2 minutes। এটার একটা বিভিন্ন আছে অংশ আছে, একটা প্রোড্রোমাল স্টেট, অরা, ইকটাল ফেজ, পোস্ট ইকটাল ফেজ। পোস্ট ইকটাল ফেজ আস্তে আস্তে রুগী ঠিক হয়ে যায়। সো এটার সাথে ওটা রিলেটেড না। সো এটা ব্রেনের রোগ এবং এটাকে চিকিৎসা করতে হবে। আর যদি প্রাথমিক যদি চিকিৎসা বলি, কারো যদি খিঁচুনি হয় তাকে নিচে ফ্লোরে রাখতে হবে, সেফ প্লেসে, আশেপাশে যাতে কোনো শার্প অবজেক্ট না থাকে। আর বডিটাকে একদিকে করে দিতে হবে, লালা টালা যাতে পাশে পড়ে, গলার মধ্যে যাতে না যায়। আর চাপাচাপি করা যাবে না, এটা অবশ্যই করা যাবে না। আর কাপড় চোপড় যা থাকে এটাকে ঢিলা করে দিতে হবে, টাই থাকলে খুলে দিতে হবে এবং টাইমটা খেয়াল রাখতে হবে কখন খিঁচুনিটা শুরু হলো, কারণ টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে কোনো খেয়াল রাখতে হবে টাইমটা, আর সাথে পেশেন্ট শ্বাস নিতে পারে। আর ওই সময় কিছু মুখে খাওয়ানো যাবে না, এই যে পানি দেওয়া, কারণ ওই সময় জ্ঞান থাকে না, অ্যাসপিরেট করার সম্ভাবনা থাকে। খেয়াল রাখতে হবে কতক্ষণ খিঁচুনি, এক সময় ঠিক হয়ে যাবে, জ্ঞান থাকবে না, 1-2 মিনিট পরে এটা ঠিক হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম। কিছু কিছু ক্ষেত্রে খিঁচুনিটা চলতেই থাকে। ইফ ইট ইজ মোর দ্যান 5 মিনিটস, এটা নিউ ডেফিনেশন অফ স্ট্যাটাস এপিলেপটিকাস, 5 মিনিটস, আগে ছিল 30 মিনিট, এখন 5 মিনিটসের বেশি যদি হয় তাহলে স্ট্যাটাস বলি, তখন সেটাকে আমরা অ্যাভয়েড করতে হবে, বন্ধ করতে হবে। সেটা প্রাথমিক যে চিকিৎসা, ডায়াজিপাম সাপোজিটরি, এটা পায়খানা রাস্তা দেওয়া যায়, দিলে এটাকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। কয়েক মিনিটের মধ্যে যদি একটা সাপোজিটরি দিয়ে 2টা সাপোজিটরি বন্ধ হচ্ছে না, আবার রিপিট করা যাবে। যদি ইফ ইট ইজ মোর দ্যান 10 মিনিটস, তাহলে নিডস টু বি টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। যত স্ট্যাটাস হবে, ইট ইজ এ ডেডলি ডিজিজ বা কন্ডিশন, এটা 10% to 30% মোর্টালিটি রেট। সো যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে নিতে হবে, এটা বন্ধ করতে হবে। তো জুতা শুকানো বা চামচ দেওয়া বা অল দিজ আর মিথস অ্যান্ড দিস শুড নট বি ডান, রাদার দিজ আর ডেট্রিমেন্টাল ফর পেশেন্টস লাইফ। মানে এর অর্থ হচ্ছে কোনোভাবেই হচ্ছে, মানে আমরা যে একটা ভুল পদ্ধতি এ পর্যন্ত শিখে এসেছি, যে মুখের ভেতর চামচ ঢোকানো বা হচ্ছে দেখা গেল যে আমরা কাত করে দেওয়া, যে লালা পড়ে যাওয়া, আমরা কিন্তু কখনো এগুলো বুঝি না বা কখনোই আমরা এগুলো জানতাম না। অসংখ্য ধন্যবাদ ডক্টর আলিম। আমরা আসলে জানলাম যে মৃগী রোগীদের ক্ষেত্রে কি কি আসলেই করা যাবে না। ডক্টর ইসমাইল, সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা স্ট্রোকের উপসর্গগুলোকে সাধারণত কিভাবে আমরা বলতে পারি, এটা যদি সংক্ষেপে যদি একটু বলতেন। যদি আমরা সংক্ষেপে বলি, একটা খুবই একটা ইজি একটা অ্যাক্রোনিম বা সংক্ষেপণ দিয়ে আমরা এটা বলতে পারি, বি ফার্স্ট। তো বি হচ্ছে ব্যালেন্স। যদি হঠাৎ করে দেখা যাবে যে লোকটার ভারসাম্য বা ব্যালেন্স হারিয়ে ফেলতে, চলতে পারতেছে না। ই ফর আইস, দেখা যাবে যে চোখ দিয়ে একটা জায়গায় দূরে দেখতেছে,
অথবা চোখের এক পাশ একেবারেই দেখতেছে না। এফ হচ্ছে ফেস, ওটা হচ্ছে মুখের এক পাশ বাঁকা হয়ে যাবে। এটা পুরো এক সাইডের মুখ হইতে পারে অথবা শুধু নিচের মুখ হইতে পারে। তারপরে এ ফর যদি এক পাশের হাত বা পা দুর্বল হয়ে যায় বা অবশ হয়ে যায়, যেটাকে আমরা ইজিলি প্যারালাইসিস বলি। তারপর এসবি স্পিচ, দেখা যাবে যে কথা বলতে কথা জড়িয়ে যাচ্ছে অথবা কথা পরিষ্কার আসতেছে না, এটা ননসেন্সিক্যাল স্পিচ আর কি। তো এগুলো হচ্ছে বি ফার্স্ট এই অ্যাক্রোনিম দিয়ে আমরা খুব ইজিলি লক্ষণগুলো আইডেন্টিফাই করতে পারি। তাছাড়া হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা, আমরা যেটা বলি ওয়ার্স্ট হেডেক অফ লাইফ, এগুলো হচ্ছে কয়েকটা লক্ষণ আর কি। আমাদেরকে মনে রাখতে হবে এই স্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে হয়, খুবই একটা টাইম সেন্সিটিভ ব্যাপার। আমাদের ব্রেনে 10,000 কোটি নিউরনস আছে, তার মধ্যে প্রায় প্রতি মিনিটে 19 থেকে 20 লাখ নিউরনস মারা যায়। তো সে কারণে যখনই লক্ষণগুলো দেখা যাবে, রুগী বলতে পারে না, কিন্তু তার আশেপাশে যেসব লোকজন আছে, উইটনেসেস বাই স্ট্যান্ডার্ডস, ওদেরকে লক্ষণগুলো বুঝতে হবে, চিনতে হবে, আর সাথে সাথে নিকটতম এমার্জেন্সি বা হসপিটালে গিয়ে একটা কনসালটেশন অবশ্যই করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা যদি জিজ্ঞেস করি যে আসলে হচ্ছে স্ট্রোকের একদম প্রাথমিক চিকিৎসা পর্যায়ে কি ফিজিওথেরাপি আমাদের দেওয়াটা কতটুকু যৌক্তিক একদম প্রাথমিকভাবে? তো স্ট্রোক হচ্ছে একটা, যখন আমরা স্ট্রোক রিকভারির কথা কথাবার্তা বলি, স্ট্রোকের যে উপসর্গগুলো দেখা যায়, তো স্ট্রোক রিকভারি হচ্ছে একটা আমরা বলি একটা ওয়েভে আসে। তো স্ট্রোক রিকভারি হই রিকভারিটা খুব একটা লং স্ট্যান্ডিং প্রসেস। এটা হচ্ছে ইট টেকস days to weeks to months, so রিকভারিটা আপ টু ইয়ার পর্যন্ত দেখা যায়। তো যখন ইনিশিয়াল ফেজে পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়, তখন আমরা চেষ্টা করি যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন আর কজ বের করার পর আর প্রিভেন্টিভ যে ট্রিটমেন্টগুলো দেওয়ার আছে ওটা দেওয়ার পর সাথে সাথে আমরা যেন ফিজিওথেরাপি স্টার্ট করে ফেলি। আমরা এইসব ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখি, আমরা যখনই পেশেন্ট ভর্তি হয় ডে 2 ডে 3 অফ হসপিটালাইজেশন, আমরা সাথে সাথে ফিজিক্যাল থেরাপি অ্যাসেসমেন্ট আর অকুপেশনাল থেরাপি অ্যাসেসমেন্ট স্টার্ট করে দিই, আর পেশেন্টটাকে ফিজিওথেরাপির জন্য আমরা নিয়ে যাই। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেটা ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন ওটা খুব আগে স্টার্ট করে ফেলি, আর এটা একটা লং প্রসেস। তো এটা আমরা যেন কন্টিনিউ হসপিটাল থেকে চলে যাওয়ার পরও আমরা যেন রেগুলারলি কন্টিনিউ করি, কারণ স্ট্রোক রিকভারি আমি যেটা বললাম এটা হচ্ছে খুবই একটা লং স্ট্যান্ডিং প্রসেস, আর এটা পেশেন্টের ফ্যামিলি আর খুবই একটা কোলাবোরেটিভ এফোর্ট দরকার। ডক্টর ইসমাইল, আপনি তো বললেন যে লং টার্ম প্রসেস, সাধারণত হচ্ছে কতদিন যাবত হচ্ছে ফিজিওথেরাপিটা আমাদের দিতে হয়? স্ট্রোক রিকভারির ক্ষেত্রে যদি যখন আমরা বলি, তখন ইনিশিয়াল ফেজে আমরা ইন্টেন্স ফিজিক্যাল থেরাপি দেওয়ার চেষ্টা করি। এটা আবার ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপর, পেশেন্ট কতটুকু পার্টিসিপেট করতে পারছে কিনা। যদি পেশেন্ট ইনপেশেন্ট রিহ্যাবিলিটেশনের জন্য যেসব ফিজিওথেরাপি হাসপাতালে হয় ওটার জন্য কোয়ালিফাই করে, এটাতে ইউজুয়ালি দিনে 3 ঘন্টা ফিজিক্যাল থেরাপি আমরা দিয়ে থাকি। এটা যদি পেশেন্ট টলারেট করতে পারে দেন হচ্ছে ইউজুয়ালি আমরা এটা 2 সপ্তাহের জন্য দিয়ে থাকি। যদি পেশেন্ট এটা টলারেট করতে না পারে, এর চেয়ে ধরুন আরেকটু কম লেভেল, যেটাকে আমরা বলি সাবএকিউট রিহ্যাব, এটাতে আমরা দিনে 1 থেকে 2 ঘন্টা ফিজিক্যাল থেরাপি দিয়ে রাখি। তো ইনিশিয়ালি আমরা উইথিন আ মান্থ আমরা আমাদের সব এফর্ট ফোকাস করি যে ইনিশিয়াল মান্থে ফিজিক্যাল থেরাপি কনসেন্ট্রেট করার জন্য। তারপর হচ্ছে আমরা ইউজুয়ালি এই যে গ্যাপ যেটা আছে ওটা আস্তে আস্তে আমরা বাড়িয়ে ফেলি, তারপরে সপ্তাহে, তারপরে এভরি ফিউ উইকস এন্ড আ মান্থ, সো অন। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইসমাইল। সেটা হচ্ছে ডক্টর আলিম, সেটা হচ্ছে যে আমরা তো প্রাথমিকভাবে জেনেছি যে মৃগী রোগ আসলে প্রাথমিকভাবে কী কী চিকিৎসা দেওয়া হয়। এখন যদি একদম লং টার্ম দেখি, 10 মিনিট হয়ে গেছে, তারপরে অ্যাম্বুলেন্স করে তাকে যদি আমরা হসপিটালে নিতে হয়, সেক্ষেত্রে হাসপাতালে তাকে একদম প্রথমে কী কী চিকিৎসা দেওয়া হয়? ধন্যবাদ। যখন স্ট্যাটাস হয় যেটা 5 মিনিটস অর মোর এবং কন্টিনিউয়াস হচ্ছে, তখন আমরা হাসপাতালে আসার পরে এমার্জেন্সিতে আমরা প্রথমে এবিসিস দেখি, এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন, ওইটাকে স্টেবিলাইজ করতে হয়। ধরেন যদি কারো প্রেশার কমে যায় আমরা ফ্লুইড করি, যদি শ্বাসকষ্ট হয় তাহলে অক্সিজেন দিই, একেবারে শ্বাস নিতে পারছে না, রেসপিরেটরি ফেলিউর, নিউমোনিয়া হচ্ছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া খারাপ হলে, রেসপিরেটরি কম্প্রোমাইজ হলে আমরা ভেন্টিলেশনও দিতে পারি। এই ধরনের রুগীকে সাধারণত আমরা আইসিইউতে ভর্তি করি, নিউরো আইসিইউতে।
বা মেডিকেল আইসিইউ। সেক্ষেত্রে হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি কাজ তো করে? সেটার পরে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট শুরু করি, সেটা আইভি ফর্মে দিতে হয়। তখন আমরা যেমন লোরাজিপাম, তারপর ডায়াজিপাম, তারপর ফেনাটয়েন, ফসফেনাটয়েন এগুলি দিই। তারপরে লেভারাসিটাম ইজ অ্যাভেলেবল, সোডিয়াম ভ্যালপোরেট আইভি ফর্ম ইজ অ্যাভেলেবল, ফেনোবারবিটন ইজ অ্যাভেলেবল। এরপরও যদি স্টেপ বাই স্টেপ আমরা গাইডলাইন আছে, এপিলেপসি প্রোটোকলের গাইডলাইন, স্ট্যাটাস ম্যানেজমেন্ট গাইডলাইন, এরপরও যদি না হয় তখন আমেরিকাতে স্ট্যান্ডার্ড এখন প্রোপোফল ইউজ করা হয়। এটা আমাদের দেশে আমরা প্রোপোফল ইউজ করি অথবা মিডেজোলাম ড্রিপ ইউজ করি। আমেরিকাতে লেকোসেমাইড অলসো ইজ ইউজড ফর স্ট্যাটাস ম্যানেজমেন্ট। ওইটা আমাদের দেশে আইভি ফর্ম এখনও নট অ্যাভেলেবল। তারপরেও যদি কন্ট্রোল হচ্ছে না তখন প্রোপোফল দিয়ে এটা জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে ওটাকে প্যারালাইজড করা হয়। আবার এই সময় আমরা অনেক সময় ইজি মনিটরিং করি। মনিটরিং করে এটাকে বাস সাপ্রেশন প্যাটার্ন করা হয়, কয়েকদিন মানে ফ্ল্যাট রাখা হয়, আস্তে আস্তে রুগীকে কন্ট্রোল হলে তারপরে আস্তে আস্তে এগুলি উইথড্র করা হয়। ডক্টর আলিম, সেটা হচ্ছে এপিলেপসির সাথে Status কোনোভাবে কি management, হচ্ছে কোমরবিড কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটিস, এগুলো কি কোনোভাবে জড়িত রয়েছে? এপিলেপসি ইজ এ ডিজিজ অফ এক্সট্রিম অফ এজ। এই রোগটা সাধারণত কম বয়সে হয়, বেশি বয়সে হয়, আর মাঝারি সময়ে হয় ইয়াং পেশেন্টের। এক এক বয়সে এক এক কারণে এপিলেপসি হয় বা সিজার হয়। সাধারণত আমরা যদি কম বয়স দেখি তখন আপনার এই যে হেড ইনজুরি, তারপরে নিউরোমেটাবলিক ডিসঅর্ডার, জেনেটিক এপিলেপসিগুলি এগুলি হয়, তারপরে ইনফেকশনসগুলি হয়। তারপরে বয়স্ক লোকদের এটা এক্সট্রিম অফ এজ, প্রথমে কম বয়সে হয়, মাঝে এটা প্রায় নর্মাল থাকে, আবার বয়স যখন বাড়ে 50s, 60s, 70s-এ বাড়ে, তখন মোস্ট কমন কজ হলো, একটা হলো স্ট্রোক, নেক্সট মোস্ট কমন কজ হলো ব্রেন টিউমার। আর এরপরে আমরা যখন আইসিইউতে কিছু কিছু রুগী জীবনের প্রথম খিঁচুনি নিয়ে ভর্তি হলো হাসপাতালে আইসিইউতে, এবং এদেরকে আমরা দেখি দে হ্যাভ লট অফ মেটাবলিক ডিসঅর্ডার, যেমন সোডিয়াম কমে গেলো, হাইপোনেট্রিমিয়া, অথবা লিভার ডিসফাংশন, কিডনি ডিসফাংশন, অথবা ক্যালসিয়াম কমে গেল। এভাবে বিভিন্ন কারণে তার খিঁচুনি হতে পারে। অনেক সময় দেখা যায় সেপসিস, যেমন লাংয়ে ইনফেকশন, ইউরিনে ইনফেকশন, অথবা ব্রেনে ইনফেকশন, মেনিনগোএনসেফালাইটিস। সো এই কারণেও খিঁচুনি হতে পারে। তো এছাড়া আমাদের ম্যানেজমেন্ট অফ এপিলেপসি উইথ কোমরবিড কন্ডিশন, যাদের কিডনি প্রবলেম আছে তাদের মেডিসিনগুলি অ্যাডজাস্ট করতে হয় অ্যাকর্ডিংলি। তারপরে যাদের অন্যান্য সমস্যা আছে অ্যাকর্ডিংলি আমাদের ম্যানেজমেন্ট করতে হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর আলিম এবং ডক্টর ইসমাইল। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আমরা ফিরে আসছি। দর্শক, আবারও সময় হয়ে এলো ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন, পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। আমরা আলোচনা করছিলাম মৃগী রোগ, আধুনিক চিকিৎসা এবং স্ট্রোক নিয়ে। ডক্টর আলিম, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ মৃগী রোগ বা হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য এপিলেপসি যেটা বলে থাকে, একদম প্রাথমিক থেকে শুরু করে হসপিটাল পর্যায়ে সাধারণত কী কী চিকিৎসা এবং কী কী একদম প্রাথমিকভাবে যদি শুরু করি আমি, কী কী পরীক্ষা নিরীক্ষা না করলেই নয়? ধন্যবাদ। এপিলেপসি ডায়াগনোসিসের মোস্ট ইম্পর্ট্যান্ট হলো হিস্ট্রি ফ্রম দ্য পেশেন্ট, হিস্ট্রি ফ্রম দ্য অবজারভার। যে ঘটনাটা দেখলো, কি কি ঘটনা হলো, ওই দুইটা থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি। এটা হলো ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, কিছু ব্লাড টেস্ট করি, তারপরে ইইজি করি, ইলেকট্রোএনসেফালোগ্রাম, ওইটা করে ব্রেনের কোনো কী ধরনের এপিলেপসি ওইটা ধারণা করা, এবং এপিলেপসি আছে কিনা ওইটা ধারণা করা। ওইটা এসেনশিয়াল না, বাট ইট হেল্পস টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এছাড়া আমরা নিউরো ইমেজিং করি, সিটি স্ক্যান, ইনিশিয়াল টেস্ট, বেস্ট হলো এমআরআই অফ দ্য ব্রেন করা। এছাড়া কিছু আমরা সিএসএফ স্টাডি করতে হয় যদি কোনো ব্রেনে ইনফেকশন মনে করি যে আছে। এছাড়া আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলি এপিলেপসি সার্জারির জন্য দরকার হয়, ইইজি মনিটরিং, লং টার্ম ফাংশনাল এমআরআই, ওয়াটার টেস্ট, তারপরে প্যাট স্ক্যান, স্পেক স্ক্যান, এগুলি উন্নত বিষয় হয়, আমাদের দেশে ওগুলি তেমন নাই। আর এছাড়া এগুলি হলো প্রাথমিক ডায়াগনস্টিক টেস্ট, এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি, চিকিৎসাটা করি। আর আগে বলেছি আমি প্রাথমিক চিকিৎসা এবং স্ট্যাটাস এপিলেপটিকাসের চিকিৎসার যেগুলি আমরা এপিলেপসি 70% ক্ষেত্রেই অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিয়ে চিকিৎসা করা হয়। প্রথম ড্রাগ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি 47%, 13% দুইটা ড্রাগ লাগে, 5 to 10%, 3 to 5 ড্রাগস লাগে।
70% চিকিৎসা করা যায়, 30% করা যায় না। এর পরের অংশ হলো কিটোজেনিক ডায়েট, এটা একটা স্পেশাল ফুড। এছাড়া এপিলেপসি সার্জারি, এগুলি মেডিকেলি ইনট্রাক্টেবল এপিলেপসি, সেটার জন্য এপিলেপসি সার্জারি একটা, তারপরে আরএনএস, রেসপন্সিভ নার্ভ স্টিমুলেশন, ভেগাল নার্ভ স্টিমুলেশন, রিসেন্টলি ডিবিএস, ডিপ ব্রেন স্টিমুলেশন হচ্ছে, এছাড়া স্ট্যাটিক সার্জারি। এই চিকিৎসাগুলি সাধারণত উন্নত বিশ্বে হয়। আমাদের দেশে আমরা 70% চিকিৎসা করতে পারি, যেটার মধ্যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আর কিটোজেনিক ডায়েট। সারা দুনিয়াতে এখন 30টার উপরে ড্রাগ আছে এপিলেপসি ম্যানেজমেন্টের জন্য। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এপিলেপসি ডায়াগনোসিস করতে হবে, আসলে এটা এপিলেপসি কিনা, এবং অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা করতে হবে। এই মেডিসিনগুলি ট্রায়াল আর এরর মেথডে, অল্প ডোজ থেকে আমরা শুরু করি, আস্তে আস্তে ডোজ বাড়াই, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখি। এরপরে একটাতে কনভার্ট না হলে আমরা অন্য ড্রাগ শুরু করি, বা 2টা করি, বা 3টা করি, অ্যাকর্ডিং টু দি সিচুয়েশন। আর এই মেডিসিনগুলি শুরু করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা এটা টাইম টু টাইম আমাদের ফলো আপ করতে হয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে ডক্টর হয়। আলিম, কেটোজেনিক ডায়েট নিয়ে বলছিলেন, কেটোজেনিক ডায়েট নিয়ে যদি একটু সংক্ষেপে বলতেন। কিটোজেনিক ডায়েট হলো একটা স্পেশাল কাইন্ড অফ ডায়েট, সেটাতে হাই ফ্যাট থাকে এবং কার্বোহাইড্রেট, প্রোটিন কম থাকে, এবং এই যে ফ্যাটটা কিটোসিস করে, এটা স্পেশাল একটা এনভায়রনমেন্ট তৈরি করে, যেটাকে দ্যাট হ্যাজ বিন ফাউন্ড টু বি হ্যাভ অ্যান্টি এপিলেপটিক এফেক্ট। এটা অনেক সময় প্যালেটেবল হয় না, খুব মজার খাওয়া হয় না, এজন্য এখন রিসেন্টলি মডিফাইড অ্যাটকিন্স ডায়েট করা আছে, এটা সামওয়াট মোর প্যালেটেবল। এটা আমাদের ইউনাইটেড হাসপাতালও এই অ্যাটকিন্স ডায়েটের একটা এটা আছে। তো ইট হেল্পস ইন স্পেশালি সাম ডিফিকাল্ট এপিলেপসি পেশেন্ট। ডক্টর ইসমাইল, ম্যানেজমেন্ট অফ দ্য স্ট্রোক একদম প্রাথমিকভাবে হচ্ছে আমার কি কি ম্যানেজমেন্ট না করলেই না, বা কি কি আমার পরীক্ষা নিরীক্ষা একদম না করলেই হবে না? তো স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে সিমটম দেখা দেওয়ার সাথে সাথে আপনাকে জানতে হবে টাইম অফ সিমটম অনসেট, অথবা এটা যদি না জানা থাকে দেন পেশেন্ট কখন স্বাভাবিক ছিল, লাস্ট নোন ওয়েল। এটা যদি 4.5 ঘন্টার ভিতর হয়ে থাকে, 4.5 আওয়ার্স, আপনি নিয়ারেস্ট এমার্জেন্সি হসপিটালে গিয়ে থাকেন, দেখেন ওখানে যদি আইভি থ্রম্বোলাইসিসের ফ্যাসিলিটি থাকে আর কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে পেশেন্টের, দেখেন আমরা আইভিটিপিএ বা আইভিটিএন কে দিয়ে দিতে পারি। আর যখনই পেশেন্ট সাথে সাথে এমার্জেন্সিতে আসবে, আমাদের দুইটা টেস্ট অবশ্যই করতে হবে। একটা হচ্ছে সিটি হেড, সিটি ব্রেনের সিটি করে আমরা দেখবো এটা কোন ধরনের স্ট্রোক, এটা কি ইসকেমিক স্ট্রোক নাকি হেমারাজিক স্ট্রোক অথবা সাবআরাকনয়েড হ্যামারেজ। যখন আপনি বুঝতে পারবেন যে এটা হেমারাজিক স্ট্রোক, তখন হচ্ছে পেশেন্টটাকে আইসিইউতে অ্যাডমিট করে ব্লাড প্রেশার খুবই স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর নিচে থাকতে হয়। যদি এটা ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে, দেখেন আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করবো। সিটি অ্যাঞ্জিওগ্রামে করার একটাই কারণ, যদি কোনো রক্ত জমাট দেখা যায়, যদি রক্ত জমাট দেখতে পারি আর পেশেন্ট 24 ঘন্টার ভিতর হয়ে থাকে লক্ষণগুলা শুরু হওয়া থেকে, দেখেন হচ্ছে আমরা একটা আধুনিক প্রসিজার করতে পারি, ওটাকে আমরা বলি মেকানিক্যাল থ্রম্বোটমি। এটা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজে খুব কমনলি করে থাকি, বাংলাদেশেও রিসেন্টলি প্রসিজার গুলো স্টার্ট হয়েছে। মেডিকেল সায়েন্সে আজ পর্যন্ত কোনো প্রসিজার এত ইফেক্টিভ হয় নাই যেরকম মেকানিক্যাল থ্রম্বোটমি। আপনি পেশেন্ট একটা টোটাল প্যারালাইসিস নিয়ে আসছে, আপনি বিশ্বাস করতে পারবেন না কি ধরনের রিকভারি আপনি দেখতে পারবেন। তো এটা হয়ে গেল ইসকেমিক স্ট্রোক। হেমারাজিক স্ট্রোকের ক্ষেত্রে যখন পেশেন্ট সিটি স্ক্যানে আপনি দেখবেন যে কিছু কিছু লোকেশনে যখন ব্লিড হয়, যেটা ব্রেনের যে নর্মাল এরিয়াস গুলো আছে ওটাতে ইফেক্ট আসছে, তখন আমরা ইমার্জেন্ট হেমাটোমা ইভ্যাকুয়েশন নিউরোসার্জনকে আমরা কনসাল্ট করে পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই ওটা ইভ্যাকুয়েট করার জন্য। এটা সব হেমারাজিক স্ট্রোকের ক্ষেত্রে না, কিছু কিছু হেমারাজিক স্ট্রোকের ক্ষেত্রে। তারপরে সাবআরাকনয়েড হ্যামারেজের ক্ষেত্রে যখন আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করবো, আর যদি আমরা কোনো অ্যানিউরিজম বা রক্তনালিকা যে পর্দা ফেটে গেছে কোনো অ্যানিউরিজম পেয়ে থাকি, তখন পেশেন্টটাকে আমরা ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ওখানে অ্যাঞ্জিওগ্রাম করে ওই যে অ্যানিউরিজম যেটা আছে ওটাকে আমরা কয়েলিং করতে পারি, অথবা সার্জিক্যাল ক্লিপিং করতে পারি। এখন অসংখ্য ধন্যবাদ। সবাই কয়েলিং এর দিকে চলে গেছে। একটা জিনিস মনে রাখতে হবে, টাইম ইজ ব্রেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইসমাইল। চলে যাবেন। জি।
অসংখ্য ধন্যবাদ ডক্টর ইসমাইল, অসংখ্য ধন্যবাদ ডক্টর আলিম আমাদের সুরক্ষার প্রতিদিনে থাকার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন সুরক্ষার প্রতিদিন এবং পুরোটা সময় জুড়ে আজকে আমরা আলোচনা করেছি স্ট্রোক নিয়ে এবং মৃগীরোগ ও আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি যে আমরা কিন্তু অনেকেই জানি না যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা কোথায় গ্রহণ করতে হবে। এখন থেকে আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করব এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে সুস্থ থাকার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, দেখা হবে কোনো এক অনুষ্ঠানে।